সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বিডিকেম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। দেখো, 2021 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, পত্র দ্বিতীয়, বিষয় কোড 287, স্তর এইচএসসি। এবার দেখো অ্যাসাইনমেন্টের নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে 2 নম্বর অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায় বিপণন পরিচিতি। এরপর দেখো অ্যাসাইনমেন্ট হচ্ছে বিপণনের ধারণা, ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো বন্ধুরা, এই হচ্ছে শিখন ফল। তোমরা একটু ভালো করে পড়ে নিবে, যেহেতু টিউটোরিয়াল ক্লাস বড় করা যাবে না। এবং নির্দেশনা দেখো, নির্দেশক কতে আছে বিপণনের ধারণা, কতে বলছে বিপণনের ক্রমবিকাশ, গতে বলছে বিপণনের বৈশিষ্ট্য, বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। এরপরে নম্বর যেটা বলছে বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। তো এই বিষয়গুলো আমার প্রশ্নের উত্তরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। তো এর আলোকে বন্ধুরা আমি একটা চমৎকার উত্তর তোমাদের তৈরি করে গেছি। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অনেক ভালো করবে এবং অতি উত্তম পাবে। তো বন্ধুরা চলো আমরা আমাদের উত্তরপত্রে চলে যাই। প্রথম যে কোশ্চেনটা দেখো, বিপণনের ধারণা, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। কনসেপ্ট অফ মার্কেটিং, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ভোগ করি। এই সকল পণ্য বা সেবা কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে উৎপাদিত হয় না। এগুলো দেশ বিদেশের বিভিন্ন স্থানে উৎপাদিত হয়ে আমাদের কাছে আসে। আবার আমাদের হাতের নাগালে পেলেই আমরা সব কিছু ক্রয় করি না, অনেক যাচাই বাছাই করে তবে আমরা পণ্য ক্রয় করি বা সেবা গ্রহণ করি। পণ্য বা সেবা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যে সকল তথ্যের প্রয়োজন হয় তা কোনো কোনো ক্ষেত্রে পণ্যের মোড়কের উপর হতে পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে বিজ্ঞাপন বা অন্য কোনো উৎস হতেও পাওয়া যায়। এই সকল তথ্য বিচার বিশ্লেষণ করে তবেই একজন ক্রেতা বা ভোক্তা বা সেবা গ্রহীতা পণ্য ক্রয় বা সেবা গ্রহণের সিদ্ধান্ত নিয়ে থাকে। পণ্য বা সেবার ধারণা সৃষ্টি, ক্রেতার মাঝে তা পরিচিতকরণ, ক্রয়ে উদ্বুদ্ধকরণ, ক্রয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা দান এবং বিক্রয়োত্তর সেবা ইত্যাদির সাথে বিপণনের ধারণাটি জড়িত। তাই বলা যায় নতুন ক্রেতা খুঁজে বের করা, ভোক্তা সন্তুষ্টির মাধ্যমে বর্তমান ক্রেতা ধরে রাখা এবং ক্রেতাকে পুনর্ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য পণ্য, সেবা ও ধারণার মূল্য সৃষ্টি, নির্ধারণ, প্রসার এবং বণ্টনে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা বিপণনের মূল কাজ। এই দৃষ্টিকোণ হতে পণ্যের মান নির্ধারণ, শ্রেণীবদ্ধকরণ, বিজ্ঞাপন, গুদামজাতকরণ, পরিবহন, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি কাজের সমষ্টি হলো বিপণন। বিপণন বা বাজারজাতকরণ হলো একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। প্রক্রিয়ার ভোক্তা বা ক্রেতার মানবিক ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত হয় এবং সেগুলো পূরণের চেষ্টা হয়। বিপণন সম্পর্কে বিখ্যাত লেখক ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং লেখকদ্বয় তাদের মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার ইন রিটার্ন। অর্থাৎ বাংলা হচ্ছে, বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতার জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট হতে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদূর ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। বিপণন সম্পর্কে আরও ইজেল ওয়াকার অ্যান্ড স্ট্যান্টন বলেছেন, মার্কেটিং ইজ এ টোটাল সিস্টেম অফ বিজনেস অ্যাক্টিভিটিস ডিজাইন টু প্ল্যান, প্রাইস, promote and distribute one satisfying product to target market to achieve organizational objective। অর্থাৎ চাহিদার সন্তুষ্টি দানকারী পণ্যগুলোকে অভিষ্ট বাজারে উপস্থাপনের মাধ্যমে সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ, মূল্য নির্ধারণ, প্রসার ও বণ্টনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম হলো বিপণন। উপরোক্ত আলোচনা হতে বিপণন সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা হলো: 1. বিপণন হলো ভোক্তাদের জন্য ভ্যালু সৃষ্টি করা। 2. ক্রেতার সাথে মুনাফাযোগ্য সম্পর্ক গড়ে তোলা। 3. ক্রেতার নিকট হতে ভ্যালু আয়ত্ত করা। এবং
4. ক্রেতাদের প্রয়োজনগুলো পূরণ করার লক্ষ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা। বিপণন সম্পর্কে পরিশেষে বলা যায়, বিপণন বা বাজারজাতকরণ মূলত একটি প্রক্রিয়াভিত্তিক কাজ। এই প্রক্রিয়া ভোক্তা বা ক্রেতাদের মানবিক ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো পূরণের চেষ্টা করা হয়। এরপর দেখো, তাই বলা যায় সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, তাদের সাথে সম্পর্ক সৃষ্টি ও দীর্ঘমেয়াদী সৃষ্ট সম্পর্ক ধরে রাখার সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের বিপণন যা বাজারজাতকরণ। অন্যভাবে বলা যায়, বিপণন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি ক্রেতাদের সাথে ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার প্রথম কোশ্চেনের উত্তর। তো বন্ধুরা, চলো আমরা এর পরের যে কোশ্চেন খ নাম্বার সেটা চলে যায়। বিপণনের ক্রমবিকাশ, হিস্টোরি অফ মার্কেটিং। বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে বিপণন আজ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। বিপণনের ক্রমোন্নতি অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত। তাই কোনো দেশের জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সম্পদের পূর্ণ ব্যবহার ইত্যাদি বিপণনের অগ্রগতি তুলে ধরে। রবার্ট এবং বার্টেল তার দ্য হিস্ট্রি অফ মার্কেটিং থট বইতে লিখেছেন, 1906 সাল থেকে 1911 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কেটিং শব্দটির ব্যবহার শুরু হয়। নিম্নে বিপণনের ক্রমবিবর্তন সংক্ষেপে আলোচনা করা হলো। 1. আত্মনির্ভরশীলতার যুগ। মানব সভ্যতার প্রথম যুগে প্রত্যেক মানুষই ছিল আত্মনির্ভরশীল এবং তারা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন করত। এরপর দেখো, এই সময়ে তারা বনে জঙ্গলে, পাহাড়ের গুহায় বা নদীর তীরে দলবদ্ধ হয়ে বসবাস করত, শিকার করে জীবন ধারণ করত। ফলে প্রয়োজন মেটানোর পরে বিপণনের জন্য উদ্বুদ্ধ কোনো পণ্য থাকতো না। এই সময়কে প্রাচীন সভ্যতার যুগও বলা হয়। এরপর দেখো, আমি সাজিয়েছি 2 নাম্বার, বিনিময়ের যুগ। প্রাচীন সভ্যতার এক পর্যায়ে নিজের প্রয়োজন মেটানোর পরে কারো কারো কাছে একদিকে যেমন কিছু কিছু পণ্য উদ্ভূত থাকতো, অন্যদিকে আবার কেউ কেউ উক্ত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতেও পারত না। ফলে তখন উদ্বৃত্ত পণ্য বিনিময় করে পারস্পরিক প্রয়োজন পূরণ করত। এই সময়কালকে বিনিময় যুগ বলা হতো। এই সময়ে মূলত বিপণনের সূচনা হয়। এরপর দেখো 3 নাম্বার সাজিয়েছে উৎপাদন যুগ। উৎপাদন যুগ। পণ্য বিনিময়ের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়। ফলে অনেক অধিক পণ্য উৎপাদন করে উদ্বৃত্ত পণ্য বিনিময়ের মাধ্যমে লাভবান হতে চেষ্টা করে। মূলত 1600 সালের পর থেকে এই অবস্থা সৃষ্টি হয়। তাই 1600 সাল থেকে 1930 সাল পর্যন্ত সময়কালকে উৎপাদন যুগ বলা হয়। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। এই সময়ে পণ্য উৎপাদন তা সরবরাহের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়। ফলে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পরিবহন ব্যবস্থা উন্নয়নের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ শুরু হয়। এই সময়ে বিপণনের ব্যাপক অগ্রগতি হয়। এরপর দেখো 4 নাম্বার যেটা সাজিয়েছি, বিক্রয় যুগ। 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। উৎপাদন দক্ষতা এবং উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়া, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া এই সময়কে ভোক্তাদের পছন্দসহ পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। ফলে ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারে বিভিন্ন কৌশলের উন্নয়ন ওই যুগে ঘটে। যেমন বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় সহ নানা কৌশল এই যুগে গ্রহণ করা। পণ্য প্রচারের জন্য রেডিও বিজ্ঞাপনের ব্যবহার এই সময়ে ব্যাপকভাবে শুরু হয়। এরপর দেখা সাজিয়েছি 5 নাম্বার, বিপণন যুগ। 1950 সাল থেকে 60 দশকের বিপণন যুগ বলা হয়। অর্থাৎ 1950 সাল হতে বিপণন যুগের সূত্রপাত ঘটে এবং তা প্রায় 1 দশক পর্যন্ত চলমান থাকে। এই সময়কালকে ভোক্তারা তাদের প্রয়োজন, অভাব ও চাহিদার ব্যাপারে সচেতন হয়। তাছাড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়া, ভোক্তাদের সন্তুষ্টির উপর গুরুত্ব দিয়ে পণ্য বা সেবা উৎপাদন শুরু হয়। এরপরে দেখো 6 নম্বরে সামাজিক বিপণন যুগ। 1970 সালের পর থেকে সামাজিক বিপণন যুগের সৃষ্টি হয়। এই সময়ে সারা বিশ্বে সমাজের বিভিন্ন উৎপাদনকে প্রাধান্য দেওয়া শুরু হয়। ফলে বিপণন দর্শনেও পরিবর্তন আসতে থাকে। বিপণনকারী প্রতিষ্ঠানগুলো এই সময় থেকে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজে বসবাসরত মানুষের কল্যাণের প্রতি নজর দিতে শুরু করে।
এরই ফলশ্রুতিতে নৈতিকতা, পরিবেশ রক্ষা, আইন ও সামাজিক প্রেক্ষাপটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিপণনকারীরা তাদের কর্মসূচি প্রণয়ন করতে থাকে। 7. সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ। এরপর দেখো 1990 সালের পর হতে সম্পর্ক ভিত্তিক বিপণন যুগ শুরু হয়। এই সময় বিপণনকারীরা ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা উদ্যোগী হয়ে ওঠে। সম্পর্ক ভিত্তিক বিপণনের মূল প্রতিপাদ্য বিষয় হলো ক্রেতাদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে তাদেরকে স্থায়ী ক্রেতায় রূপান্তর করা। এক্ষেত্রে অত্যন্ত সুপরিকল্পিত বিচক্ষণতার সাথে প্রত্যক্ষভাবে ক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির চেষ্টা চালনা করা হয়। তাছাড়া বর্তমান ক্রেতাদের পাশাপাশি নতুন নতুন ক্রেতা অনুসন্ধানেও এই ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা হয়। এই সময়ে ক্রেতাদের মাঝে ব্র্যান্ড পরিচিতিকরণের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এরপর দেখো 8. সামাজিক যোগাযোগ মোবাইল বিপণন যুগ। বিপণনের বর্তমান যুগকে সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণনের যুগ বলা হয়। বিশ্বব্যাপী ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার ব্যবহার সহ রুচি পছন্দের ব্যাপক পরিবর্তন আসে। ইন্টারনেটের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য সেবার প্রচারমূলক কার্যক্রম চালানোর সময়কালই হলো সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। 2000 সালের পর হতেই মূলত এই যুগের সূচনা হয়। তবে আমাদের দেশে 2010 সালের পর হতে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে। অনলাইন মার্কেটিং, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইয়াহু, গুগল ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। নিম্নে চিত্রের সাহায্যে বিপণনের ক্রমপরিবর্তনের ইতিহাস তুলে ধরা হলো। দেখো তো এখানে আমরা চিত্র তুলে ধরেছি আত্মনির্ভরশীলতার যুগ প্রথমে, এরপরে বিনিময়ের যুগ, উৎপাদন যুগ, বিক্রয় যুগ, বিপণন যুগ, সামাজিক বিপণন যুগ, সম্প্রভিত্তিক বিপণন যুগ, তারপরে সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ। এটা ছিল হচ্ছে বিপণনের ইতিহাসের যে চিত্রটা সেটা। তো বন্ধুরা এই প্রশ্নটা আমাদের এখানে উত্তর শেষ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তো আমাদের পরবর্তী যে কোশ্চেনটা বিপণনের বৈশিষ্ট্য, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। দেখো বিপণন হলো একটি ব্যবস্থাপকীয় সামাজিক প্রক্রিয়া যার সাহায্যে পণ্য সেবার ধারণা সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে উৎপাদকের নিকট হতে ভোক্তাদের প্রত্যাশা মোতাবেক পণ্য বা সেবা পৌঁছে দিতে তাদের সন্তুষ্টি বিধানের চেষ্টা চালানো হয়। বিপণনের এই সংজ্ঞা ও অন্যান্য বিষয় বিশ্লেষণ করলে বিপণনের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। দেখো বিপণনের বৈশিষ্ট্যগুলো আমি তুলে ধরছি। 1. ভ্যালু যোগকারী কার্যক্রম। যে কাজের মাধ্যমে পণ্যের নতুন উপযোগ সৃষ্টি করে পণ্যের বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয় তাকে ভ্যালু যোগকারী কার্যক্রম বলে। যেমন কৃষকের উৎপাদিত পণ্য শহরে এনে স্থানগত উপযোগ সৃষ্টি করে পণ্যটির বর্তমান মূল্যের সাথে নতুন মূল্য যোগ করা হয়। এতে শহরের ক্রেতারা সহজে পণ্যটি পাওয়ার কারণে বেশি মূল্য দিতে রাজি থাকে। এখানে স্থানগত উপযোগ সৃষ্টি করে ভ্যালু যোগ করা হয়েছে। বিপণনের প্রতিটি কাজের মাধ্যমে এরূপ ভ্যালু যোগ করা হয়। এরপর দেখো 2 নম্বর আমি যেটা লিখছি সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস। বিপণন একটি সামাজিক প্রক্রিয়া যে প্রক্রিয়া সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর প্রয়োজন, অভাব ও চাহিদার পূরণের লক্ষ্যে সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা বা ভোক্তাকে কেন্দ্র করে গড়ে ওঠে সামাজিক প্রক্রিয়া বলে। একজন বিপণনকারী সকল কাজ সমাজে বসবাসরত মানুষের মঙ্গলের জন্যই পরিচালিত হয়, তাই বলা যায় বিপণন হলো একটি সামাজিক প্রক্রিয়া। এরপর দেখো আমি 3 নম্বর সাজিয়েছি ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। বিপণনের বিভিন্ন স্তরে নতুন পণ্যের উন্নয়ন, বণ্টন ব্যবস্থার উন্নয়ন, মূল্য পর্যালোচনা, মূল্য নির্ধারণে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বিপণন প্রসারের নীতি নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো জড়িত। প্রতিটি স্তরে বিপণন মিশ্রণের সঠিক কৌশল নির্ধারণে কার্য পরিচালনা গ্রহণ, সংগঠিতকরণ, প্রেষণা দান এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত ব্যবস্থাপনার কাজ সম্পূর্ণ করতে হয়। এর জন্য বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়াও বলা হয়। এরপর দেখো আমি 4 নম্বর কোশ্চেনটা সাজিয়েছি অর্থনৈতিক প্রক্রিয়া। বিপণনের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজ জড়িত। অর্থনীতিতে উল্লেখিত স্থান, সময় ও সত্যগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত কার্যবলী বিপণনের অন্তর্ভুক্ত। বিপণন কাজগুলোর মধ্যে পরিবহন, স্থানগত গুদামজাতকরণ, সময়গত এবং ক্রয় বিক্রয় সত্যগত উপযোগ সৃষ্টি করে। এর জন্য বিপণনকে অর্থনৈতিক প্রক্রিয়া হিসাবে গণ্য করা হয়। এরপর দেখো 5 নম্বর বিনিময় প্রক্রিয়া।
বিনিময়ের মাধ্যমে ভোক্তা তার প্রয়োজন ও অভাব পূরণের ব্যবস্থা করলে বিপণনের কাজ সংগঠিত হয়। বিপণনকারী কাজ ইচ্ছে ভোক্তাদের সন্তুষ্ট করা যাতে তারা পুনরায় বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে অংশ নেয় এবং পূর্ণ ব্যবসায়ের প্রত্যাশায় বিপণনকারীরা ক্রেতাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে। তাই বিপণনকে বিনিময় প্রক্রিয়া বলা হয়। ভোক্তামুখী প্রক্রিয়া, ভোক্তাকে ঘিরে সামগ্রিক বিপণনের কাজ সম্পূর্ণ হয়। ভোক্তারাই রাজা, এরূপ দর্শনের ভিত্তিতে ভোক্তাদের প্রয়োজন পূরণের ব্যবস্থা করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া হিসাবে গণ্য করা হয়। এরপর দেখো আমি 7 নাম্বারটা সাজিয়েছি গতিশীল প্রক্রিয়া। সময়ের সাথে সাথে ভোক্তাদের জীবনযাত্রার মান, রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, ক্রয় আচরণ ইত্যাদি পরিবর্তিত হয়। এরূপ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভোক্তাদের সন্তুষ্টি করার কার্যক্রম বিপণনকারীকে গ্রহণ করতে হয়। এ কারণে বিপণনকে গতিশীল প্রক্রিয়া বলা হয়। দেখো আমি 8 নাম্বারটা সাজিয়েছি, যেটা দিয়েছি অনুসন্ধানমূলক প্রক্রিয়া। নতুন বাজার সৃষ্টি, নতুন ক্রেতা খুঁজে বের করা, পণ্যের বৈশিষ্ট্য উন্নয়নের মাধ্যমে ক্রেতাদের ধরে রাখা এবং পণ্য ক্রয়ের উদ্বুদ্ধ করার জন্য বিপণনকারীকে অনুসন্ধানমূলক বিভিন্ন কাজ সম্পাদন করতে হয়। এ ধরনের কাজ বিপণনকারীকে নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হয়, যা বিপণনের অন্যতম বৈশিষ্ট্য। এরপর দেখো আমি যেটা সাজিয়েছি 9 নাম্বার কোশ্চেন, 9 নাম্বার যে হিন্টসটা, সমন্বিত প্রক্রিয়া। ক্রেতাদের সন্তুষ্টি করা বিপণনের অন্যতম লক্ষ্য, তাই পণ্য উৎপাদন এবং তাদের নিকট থেকে তা সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং বিপণন কাজগুলোর মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এর জন্য বিপণনকে একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়। দেখো এরপর 10 নম্বর, মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান। বিপণন ব্যবস্থায় পাইকারি, খুচরা ব্যবসায়ী, প্রতিনিধি, পরিবেশক ইত্যাদি বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী বিদ্যমান। ভোক্তার কাছে সুষ্ঠুভাবে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে এদের ভূমিকা ব্যাপক। বিস্তৃত বাজার ব্যবস্থা এদেরকে বাদ দিয়ে বিপণন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এরপর দেখো 11 নম্বর, বিপণন প্রয়োগমুখী। বিপণনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি প্রয়োগমুখী বিষয়। শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানের মাধ্যমে বিপণনের সফলতা পাওয়া যায় না। তাত্ত্বিক জ্ঞানকে যথোপযুক্তভাবে প্রয়োগ করার মাধ্যমে বিপণনের সফলতা লাভ করা সম্ভব। এরপরে দেখো 12 নম্বর, বিপণন মুনাফামুখী। বিপণন মুনাফামুখী কার্যক্রম সামগ্রিক ব্যবসায়ের একটি অন্যতম শাখা হিসেবে যেহেতু বিপণন কার্যক্রম পরিচালিত হয়, তাই এটি ব্যবসার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিপণনকারী ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করে মুনাফা অর্জনের লক্ষ্য পূরণ করে। সুতরাং বিপণনকে কতিপয় প্রতিষ্ঠানের কার্যাবলীর সমাবেশ বলা যায় না। বিপণন হচ্ছে একটি সামগ্রিক ব্যবস্থা। এই ব্যবস্থার কোনো একটি অংশে পরিবর্তন দেখা দিলে সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তাই বিপণন কার্যক্রম বাস্তবায়নে বিশেষ গুরুত্ব প্রদান করা অপরিহার্য। তো বন্ধুরা, এই ছিল আমার এই কোশ্চেনের উত্তর। আমরা পরবর্তী যে কোশ্চেনটা সেটা চলে যাব। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন, অর্থাৎ এটা হচ্ছে ঘ নাম্বার কোশ্চেন, যেটা বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেওয়া আছে, সেই প্রশ্নের আলোকে আমি উত্তরটা সাজিয়েছি। আমি আশা করি আমার উত্তরটা ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্ক পাবা। তো বন্ধুরা, চলো আমরা বাজার ও বিপণনের মধ্যে পার্থক্যে চলে যাই। বাস্তব ক্ষেত্রে মার্কেট ও মার্কেটিং এর মধ্যে ব্যাপক পার্থক্য থাকলেও প্রত্যাহিত জীবনে আমরা এই দুটি বিষয়কে প্রায় এক করে ফেলি। এই ধরো তুমি বললে গতকাল আমরা কয়েক বন্ধু মিলে মার্কেটিংয়ে গিয়েছিলাম। আসলে বিষয়টি হবে তোমরা গতকাল বাজারে গিয়েছিলে। বিষয়টি কি হলো? তুমি গতকাল যে কাজটি করেছিলে তা হলো কয়েক বন্ধু মিলে কোনো একটা কিছু ক্রয় করতে কোথাও গিয়েছিলে। তাহলে সেটা কি মার্কেটিং হবে? কখনোই নয়। মার্কেটিং এর ধারণা শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত নয়। এই ধারণাটি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। অন্যদিকে বিপণন হলো ভোক্তাদের চাহিদা অনুধাবন, পণ্য ধারণা সৃষ্টি এবং সর্বোপরি ভোক্তাদের চাহিদা পূরণের মাধ্যমে তাদের সন্তুষ্টি বিধান করে স্থায়ী ক্রেতার পরিণত করার ব্যবস্থাকীয় ও সামাজিক প্রক্রিয়া। সুতরাং বাজার ও বিপণন পরস্পর সম্পর্কযুক্ত দুটি শব্দ হলেও অর্থগত এবং ব্যবহারিক ক্ষেত্রে উভয়ের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। নিম্নে বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য দেখানো হলো। দেখো পার্থক্যের বিষয় বাজার ও বিপণন। 1. সংজ্ঞা। বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এরপরে দেখো ব্যক্তিক ও সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের জন্য
পণ্য ভ্যালু সৃষ্টি ও বিনিময়ের লক্ষ্য, মূল্য নির্ধারণ, প্রসার এবং বণ্টনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রক্রিয়ায় বিপণন। এরপর দেখো 2 নম্বর যেটা উদ্দেশ্য। বাজারে মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন। বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার লক্ষ্য বাস্তবায়ন করা। এরপর দেখো 3 নম্বর, বাজার পণ্য ও ব্যক্তির সাথে সম্পর্কিত। বিপণন পণ্য বা সেবা বিনিময়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কিত। এরপর দেখো আমরা চলে যাই 4 নম্বরে কাজ। পণ্য সেবা ধারণার ক্ষেত্রে শুধুমাত্র মালিকানা হস্তান্তরের কাজ বাজারে সম্পাদিত হয়। বিপণনের পণ্য বা সেবা ও ধারণা বিনিময়ের কাজ সম্পাদিত হয়। এরপরে দেখো 5 নম্বর গুরুত্ব। বাজারে বিক্রেতার প্রয়োজন পূরণের উপরই গুরুত্ব দেওয়া হয়। বিপণনের ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তার প্রয়োজন পূরণের উপর গুরুত্ব দেওয়া হয়। এরপর দেখো 6 নম্বর উপযোগ। বর্তমান ও সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য সেবা ধারণার সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়। পণ্যের সময়গত স্থানগত সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়। এরপরে দেখো সংশ্লিষ্টতা 7। বাজারের সঙ্গে দুটি পক্ষ তথা ক্রেতা ও বিক্রেতার সংশ্লিষ্ট। বিপণনের বিভিন্ন পক্ষ তথা মধ্যস্থ ব্যবসায়ী, সরবরাহকারী, ক্রেতা, প্রতিযোগিতা ইত্যাদি সংশ্লিষ্ট থাকে। এরপর দেখো 8 নম্বর যেটা পরিচালনা। নির্দিষ্ট কোনো পণ্য বা সেবাকে কেন্দ্র করে বাজার পরিচালিত হয়। ভোক্তার সন্তুষ্টিকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। এরপর দেখো 9 নম্বর প্রকারভেদ। বাজার প্রধানত 2 প্রকার, যথা ভোক্তা বাজার ও ব্যবসা বাজার। এরপরে দেখো বিপণনকে 2টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, যথা ব্যবসা বিপণন ও অব্যবসা বিপণন। এরপরে দেখো 10 নম্বরে শক্তি। পণ্য সেবা ধারণা ইত্যাদি সরবরাহের সাথে সংশ্লিষ্ট মূল্য নির্ধারণকারী শক্তিসমূহ বাজারে তৎপর থাকে। বিপণনের ক্ষেত্রে উৎপাদক ও ভোক্তাদের মধ্যে পণ্য সেবা ও ধারণার প্রবাহ নিশ্চিতকরণ প্রতিষ্ঠানের প্রাধান্য পরিলক্ষিত হয়। এরপর দেখো আমরা 10 নম্বরে প্রাধান্য। বাজারের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার প্রাধান্য পরিলক্ষিত হয়। বিপণন ব্যবস্থা বিপণনকারী প্রতিষ্ঠানের প্রাধান্য পরিলক্ষিত হয়। এরপর দেখো 12 গঠন। পণ্য সেবার চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে বাজার গড়ে ওঠে। অর্থনৈতিক অবকাঠামোর উপর বিপণনের কাজ নির্ভর করে। সর্বশেষ যেটা 13 নম্বর পরিকল্পনা। বাজারের ক্ষেত্রে পরিকল্পনা স্বল্পমেয়াদী হয়, বিপণনের ক্ষেত্রে পরিকল্পনা দীর্ঘমেয়াদী হয়। পরিশেষে বলা যায়, বাজার অত্যন্ত ক্ষুদ্র পরিসরে পরিচালিত হয়। সাধারণত একটি বা কয়েকটি পণ্য নিয়ে বাজার গঠিত হয়, অন্যদিকে বিপণনের ক্ষেত্রে অত্যন্ত ব্যাপক। তো বন্ধুরা, এটা ছিল আমার ঘ নাম্বার কোশ্চেনের উত্তর। তো এখন আমি সর্বশেষ যে প্রশ্ন অর্থাৎ নাম্বার কোশ্চেনে আমি চলে যাব। তো বন্ধুরা চলো দেখি নাম্বার কোশ্চেনটা আমরা এক নজর দেখে আসি। এ হচ্ছে আমার নাম্বার কোশ্চেন, বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। তো বিক্রয় বিপণনের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা আলোকে আমি কোশ্চেনটা সাজিয়েছি। দেখো তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার সর্বশেষ অর্থাৎ নাম্বার যে প্রশ্নটা, এটা হচ্ছে সেটা বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। বিক্রয় বিপণনকে অনেক সমার্থক মনে করে এবং একটির পরিবর্তে অন্যটিকে ব্যবহার করে। শব্দ দুটি কাজের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর কাজ, অন্যদিকে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তার ভ্যালু সৃষ্টি, বিনিময় এবং সন্তুষ্টি বিধানের ভিত্তিতে ব্যক্তিক, দলীয় ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পণ্য সেবা ধারণার উন্নয়ন, বণ্টন ও প্রসারের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। নিম্নে বিক্রয় বিপণনের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। আমি একবারও বলছি, এটা কিন্তু নাম্বার কোশ্চেন অর্থাৎ সর্বশেষ কোশ্চেন তোমাদের প্রশ্নে দেওয়া আছে। এরপর দেখো পার্থক্যের বিষয় বিক্রয় ও বিপণন। 1. উদ্দেশ্য। বিক্রয়ের উদ্দেশ্য হলো পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর করা। বিপণন। বিপণনের উদ্দেশ্য হলো ক্রেতা বা ভোক্তার চাহিদা খুঁজে বের করা এবং সে অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা। এরপর দেখো 2 নম্বর আওতা। বিক্রয়ের আওতা অত্যন্ত সীমিত, বিপণনের আওতা ব্যাপক ও বিস্তৃত। এরপর দেখো 3. সূচনা। পণ্য উৎপাদনের পরে বিক্রয়ের কাজ শুরু হয়। পণ্য উৎপাদনের পূর্বেই বিপণনের কাজ আরম্ভ হয়। এরপর দেখো 4 নম্বর গুরুত্ব। পণ্য বিক্রয়ে পণ্যের বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয়, বিপণনে ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়।
এরপর দেখো 5 নম্বর উপযোগ। বিক্রয় শুধুমাত্র মালিকানা বা তথ্যগত উপযোগ সৃষ্টি করে, বিপণন মালিকানাগত উপযোগ ছাড়াও স্থানগত, সময়গত, তথ্যগত, রূপগত উপযোগ সৃষ্টি করে। এরপরে 6 নম্বর প্রক্রিয়া। কোম্পানি প্রথমে পণ্য উৎপাদন করে পরে কিভাবে বিক্রয় কোম্পানি প্রথমে ক্রেতাদের চাহিদা চিহ্নিত করে এরপর উক্ত চাহিদা পূরণের লক্ষ্যে পণ্য বা সেবা। এরপরের অংশে আমরা চলে যাব, নিচে আছে এরপরের অংশ দেখো। তো এরপরের অংশ এখান থেকে শুরু করবে তা নির্ণয় করে, উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা করে। দেখো 7 ব্যবস্থাপনার লক্ষ্য। এক্ষেত্রে ব্যবস্থাপনার লক্ষ্য হচ্ছে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে মুনাফা অর্জন করা। এক্ষেত্রে ব্যবস্থাপনার লক্ষ্য হচ্ছে ক্রেতাদেরকে সন্তুষ্টি প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করা। তো বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের কাছে কোশ্চেন যদি বড় মনে হয় তাহলে তোমরা একটু ছোট করে লিখবে, আর হুবহুব কিন্তু এটা লিখবে না। তোমরা তোমাদের মতো করে আমার উত্তরটা ফলো করে তোমরা তোমাদের মতো করে কিছু বাড়িয়ে কমিয়ে লিখবা, তাহলে অনেক বেশি ভালো মার্কস পাবা। এরপর দেখো 8 পদক্ষেপ। বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, ক্রেতাদের সন্তুষ্টি প্রদানের জন্য প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। পরিকল্পনার মেয়াদ। বিক্রয়ের পরিকল্পনা সাধারণত স্বল্প মেয়াদী হয়, বিপণনের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর দেখো 10 নম্বর আলোকপাত। বিক্রয়ের প্রয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়, ক্রেতার চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়। পরিশেষে বলা যায় বিক্রয় বিপণনকে সমানার্থক মনে করা হলেও উভয়ের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। বিক্রয়ের আওতা অত্যন্ত সীমিত এবং বিপণনের আওতা ব্যাপক। বিপণন অনেকগুলো কাজের সমষ্টি যার মধ্যে বিক্রয় একটি কাজ। বিক্রয় দক্ষতা বিপণন দক্ষতার ফসল হিসেবে বিবেচিত। তো বন্ধুরা এই ছিল আমার সর্বশেষ প্রশ্নের উত্তর। আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে। তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও। তো বন্ধুরা ভালো থাকবা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাইকে।